প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 2025 সালের পাঠ্য বই থেকে অনুশীলনীর প্রশ্ন উত্তর বহু নির্বাচনী অংশ। আজকে আমরা আলোচনা করব আমাদের অষ্টম অধ্যায় নগদান বই থেকে। তো এই অধ্যায়ে আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরে দেখতে পাচ্ছি কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে। তার মধ্যে থেকে প্রথম বহু নির্বাচনী এখানে বলা হয়েছে হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের ন্যায় কাজ করে কোনটি? পাকা বই বলতে বোঝানো হয়েছে নগদান বইকে, খতিয়ান বইকে, এবং এই খতিয়ানের মতো কাজ করে। প্রাথমিক বই হওয়া সত্ত্বেও অর্থাৎ জাবেদা, প্রাথমিক বই মানে জাবেদা, জাবেদা হওয়া সত্ত্বেও এটা একটা খতিয়ানের মতো কাজ করে, এরকম বই কোনটি? এরকম বই হচ্ছে নগদান বই। কারণ দেখবে নগদান বইয়ের মধ্যে জাবেদারও কিছু বৈশিষ্ট্য আছে, আবার খতিয়ানেরও কিছু বৈশিষ্ট্য আছে। অর্থাৎ ছকটা যখন আমরা করি আমরা দেখতে পাই একদম হুবহু খতিয়ানের ছকের মতো, খতিয়ানের টি ছকের মতো। তাই এটাকে আমরা বলে থাকি দুইটা বৈশিষ্ট্যই এখানে কাজ করে। 2 নম্বর প্রশ্ন, নগদান বইতে লিপিবদ্ধ হবে কোনটি? নগদান বইতে সাধারণত লিপিবদ্ধ হয় যে কোনো ধরনের নগদ লেনদেনগুলোই। যেমন এখানে আমরা প্রথম নগদ লেনদেন দেখতে পাচ্ছি মূলধন আনয়ন, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় আমরা মূলধন নিয়ে, যে মূলধনটা নিয়ে ব্যবসা শুরু করি সেটা আমাদের নগদান বইয়ের মধ্যে অবশ্যই আসবে। তারপরে 3 নম্বরে মণিহারি দ্রব্যাদি ক্রয় 1000 টাকা, এটাও কিন্তু আমাদের নগদান বইয়ে লিপিবদ্ধ হবে। কিন্তু কোনো ধারে লেনদেন নগদান বইয়ে লিপিবদ্ধ হয় না। তাই আমরা বলতে পারি এই যে জনতা ট্রেডার্সের নিকট 20,000 টাকা বিক্রয়, এটা আমরা দেখেই বুঝতে পারছি জনতা ট্রেডার্সের কাছে ধারে বিক্রয় করা হয়েছে, তাই এটা নগদান বইতে আসবে না। তাহলে অ্যান্সার হবে খ। তারপর চলে যাই 3 নং প্রশ্ন, একঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে কোনটি? একঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে কোনটি? যেখানে শুধুমাত্র নগদ টাকায় লেনদেন হয়েছে এরকম কোনো হিসাবই সাধারণত আমরা একঘরা নগদান বইতে নিয়ে আসি। যেমন আমরা যদি এখানে বলতে চাই, এখানে কোনটি হবে? প্রথমে বলা হয়েছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। চেক প্রদান যখনই বলা হবে এটা তো সম্পূর্ণ আমরা দেখি বুঝতে পারছি ব্যাংকে হয়েছে, কারণ এখানে চেকে প্রদান করা হয়েছে। সো একঘরা নগদান বইতে ব্যাংক নামে কোনো হিসাব থাকে না, তাই এটা হবে না। তারপর দেখতে পাচ্ছি আসবাবপত্র ক্রয়। হ্যাঁ, আসবাবপত্র যখন আমরা নগদ টাকা দিয়ে ক্রয় করি এটা একটা নগদ লেনদেন হতে পারে, তাই এটাকে আমরা একঘরা নগদান বইতে লিপিবদ্ধ করতে পারি। এবং বাকি যে দুইটা আছে সেই দুইটা কিন্তু নগদ কোনো লেনদেনকে নির্দেশ করছে না, তাই সেটা নগদান বইতে লিপিবদ্ধ হবে না। 4 নম্বর প্রশ্ন, একঘরা নগদান বই সর্বদা কোন উদ্বৃত্ত প্রকাশ করে? যেহেতু একঘরা অর্থাৎ শুধুমাত্র নগদ টাকার লেনদেনই এখানে আসবে, তাই আমরা বলতে পারি এটা সর্বদাই ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। এটা কখনো ক্রেডিট উদ্বৃত্ত হয় না, কারণ নগদ টাকা ছাড়া কিন্তু আমরা লেনদেন করতেই পারবো না, তাই নগদান বই সবসময় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। 5 নং প্রশ্ন, এখানে বলা হয়েছে পণ্য বিক্রয় করে চেক পেলে চেকটি কোন ধরনের চেক বলে গণ্য হবে? আমরা যদি পণ্য বিক্রয় করে, ধরো কোনো একটা পণ্য বিক্রয় করে চেক পেয়েছো এবং সেই চেকটা কোন ধরনের চেক হিসেবে গণ্য করা হবে? চেক পেলে, যে কোনো ধরনের চেক পেলে সেই চেককে কোন ধরনের চেক হিসেবে গণ্য করা হবে? আমরা জানি 3 ধরনের চেক আমাদের আছে, তবে যে কোনো পণ্য বিক্রি করে যদি চেক পাই আমরা নর্মালি সেটাকে দাগ কাটা চেক হিসেবে ধরে নেই এবং মনে করি সেটা ব্যাংক হিসাবে টাকাটা জমা করা হয়েছে। তারপর চলে যাচ্ছি 6 নং প্রশ্ন, কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে কোন প্রতীক ব্যবহৃত হয়? কন্ট্রা এন্ট্রির ক্ষেত্রে হয় আমরা সি দ্বারা সেটাকে প্রকাশ করব অথবা ক লিখে সেটাকে কন্ট্রা এন্ট্রি প্রকাশ করে থাকি। তাহলে এখানে অ্যান্সার হবে খ। তারপর চলে যাচ্ছি 7 নং প্রশ্ন, কন্ট্রা এন্ট্রি হবে কোনটি? নিচের কোন লেনদেনটি কন্ট্রা এন্ট্রি হবে? নগদ অর্থ ব্যাংকে জমা দান। এখানে কন্ট্রা এন্ট্রি হবে কেন? কন্ট্রা এন্ট্রিতে সবসময় 2 ধরনের হিসাবই আসে, একটা হচ্ছে নগদান হিসাব এবং আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব। যখন আমরা নগদ টাকা ব্যাংকে জমা দেই তখন আমাদের জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে অবশ্যই এখানে দুইটাই নগদ এবং ব্যাংক আছে, তাই এটা কন্ট্রা এন্ট্রি। দেনাদার কর্তৃক ব্যাংকে সরাসরি জমা,
এটার জাবেদা কি হয়? এখানে জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে দেখো নগদান হিসাব কিন্তু এখানে মিসিং আছে, তাই এটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলতে পারি না। অ্যান্ড লাস্ট ওয়ান, অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন। অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন করলে আমাদের জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এটা অবশ্যই কন্ট্রা এন্ট্রি হবে, তাই অ্যান্সার হচ্ছে খ। 8 নং প্রশ্ন, কোন বারটা 3 ঘর নগদান বইতে লিপিবদ্ধ হয়? সাধারণত নগদ বারটা লিপিবদ্ধ হয় এবং নগদ বারটার একটা প্রকারভেদ হলো প্রদত্ত বারটা। 9 নং প্রশ্ন, নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে কোনটি? নগদ প্রাপ্তি জাবেদায় সকল ধরনের নগদ টাকার প্রাপ্তি এখানে চলে আসে, অর্থাৎ যেই যেই জায়গাগুলোতে আমরা নগদ টাকা পেয়েছি শুধুমাত্র সেগুলোই এখানে আসবে। নগদে পণ্য ক্রয় করলে উল্টা আমাদের কাছ থেকে নগদ টাকার প্রদান ঘটে, তাই এটা আসবে না। নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা পাওয়া যায়, আবার ব্যাংক থেকে সুদ মঞ্জুর করলেও কিন্তু আমরা নগদ টাকা পাই, তবে সেটা ব্যাংকে জমা হয়, আমরা এখানে ধরে নেই যে সেটা আমরা নগদে পেয়েছি, তাই অ্যান্সার হবে 2 এবং 3 নাম্বার অপশন। এরপর চলে যাই পরবর্তী প্রশ্নে। 10 নং প্রশ্ন, নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? আচ্ছা, নগদ প্রদান জাবেদায় তাহলে যে কোনো ধরনের নগদ টাকার প্রদান লিপিবদ্ধ হবে। আসবাবপত্র বিক্রয় করলে আমরা নগদ টাকার প্রাপ্তি ঘটে, এটা আসবে না। পাওনা আদায় হলেও কিন্তু আমরা নগদ টাকা পাই, অর্থাৎ আমরা টাকা পাচ্ছি, তাই এটা প্রদানের মধ্যে যাবে না। তবে আমরা যদি ঋণ পরিশোধ করি, দেখো ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে নগদ টাকার প্রদান ঘটে, তাই এটা অবশ্যই নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে। 11 নং প্রশ্ন, যে প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে তাকে কি বলা হয়? যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি ব্যাংকে হিসাব খোলে তাকে আমরা বলে থাকি আমানতকারী, অর্থাৎ তার আমানত সে তার হিসাবে জমা রাখছে, তাই আমানতকারী। 12 নং প্রশ্ন, কন্ট্রা এন্ট্রির দ্বারা প্রভাবিত হিসাব হলো? কন্ট্রা এন্ট্রির মাধ্যমে প্রভাবিত হয় শুধুমাত্র দুইটাই হিসাব, এক হলো নগদান এবং আরেকটা হলো ব্যাংক, তাহলে অ্যান্সার হবে 3 নং অপশন। তারপর চলে যাচ্ছি একটা উদ্দীপক, এখানে আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকে বলা হয়েছে সালাহুদ্দিন অ্যান্ড সন্স 2017 সালের জুলাই 10 তারিখে ব্যবসা থেকে ব্যাংক হিসাবে নগদ 10,000 টাকা জমা দিল। 10 তারিখে ব্যবসা থেকে ব্যাংকে জমা দিল, দেখো ব্যাংকে জমা দিচ্ছে 10,000 টাকা। পাওনাদার হিসাব সামিনা স্টোর্সকে 12,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকা চেক প্রদান করলো। দেনাদার মাহবুব ট্রেডার্সের কাছ থেকে 15,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 14,000 টাকা চেক পেল। আচ্ছা, এবার আসো 13 নাম্বার প্রশ্নে বলছে 10 জুলাই 2014 তারিখের লেনদেন সমূহ লিপিবদ্ধের জন্য কোন নগদান বই উপযুক্ত? আচ্ছা, এখানে মেন কথা হচ্ছে এই যে 10 তারিখের যেটা বলা হয়েছে, 10 তারিখে আমরা কি করেছি? ব্যাংকে টাকা জমা দিয়েছি। তাহলে ব্যাংকে যখন আমরা টাকা জমা দেই সেটার জন্য আমাদের 2 ঘরা নগদান বই দরকার পড়ে, কারণ 2 ঘরা নগদান বইতে একটা থাকে ব্যাংকের ঘর এবং আরেকটা থাকে নগদের ঘর, তাহলে এখানে অ্যান্সার হবে 2 ঘরা নগদান। তারপর দেখতে পাচ্ছি 14 নং প্রশ্ন। 14 নং প্রশ্ন বলছে সালাহুদ্দিন অ্যান্ড সন্সের কন্ট্রা এন্ট্রির পরিমাণ কত? এখানে আমরা কন্ট্রা এন্ট্রি একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। এটা ছাড়া আর কিন্তু কোনো কন্ট্রা এন্ট্রি নেই, তাই এখানে কন্ট্রা এন্ট্রির পরিমাণ হবে 10,000 টাকা। আর একটা উদ্দীপক দেখে নিই। হাবিব এন্টারপ্রাইজের মালিক জনাব হাবিব প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান নগদান বইয়ে লিপিবদ্ধ করে থাকেন। 2017 সালের মার্চ 10 তারিখে মোট 20,000 টাকার পণ্য ক্রয় করে 15,000 টাকা পরিশোধ করেন। মার্চ 28 তারিখে রবির নিকট থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। ওকে, এবার দেখো বলা হয়েছে কি হাবিব এন্টারপ্রাইজের প্রকৃত দেনার পরিমাণ কত? দেনার পরিমাণ বলতে কিন্তু দেনাদার বা প্রাপ্য হিসাবকে বোঝানো হয়নি, দেনার পরিমাণ বলতে বোঝানো হয়েছে পাওনাদারের পরিমাণ কত,
অর্থাৎ কত টাকা পাওনাদার আছে। এখানে দেখো পাওনাদার কখন তৈরি হয়, যখন আমরা ধারে কোনো কিছু ক্রয় করি ঠিক তখন। তাহলে ধারে ক্রয় করা হয়েছিল 20,000 টাকার এবং 15,000 টাকা এখানে পরিশোধ করা আছে। তাহলে ধারে ছিল 20,000 টাকা, 15,000 টাকা পরিশোধ করা হলে এখন পাওনাদারের পরিমাণ দাঁড়াচ্ছে 5,000 টাকা। তাহলে পাওনাদারের পরিমাণ দাঁড়াচ্ছে 5,000 টাকা, এটাই হচ্ছে প্রকৃত দেনার পরিমাণ। 16 নাম্বার কোশ্চেন, মার্চ 28 তারিখের লেনদেনটি কোন নগদান বইতে লিপিবদ্ধ করা উচিত। এবার দেখো মার্চ 28 তারিখে বলা হয়েছে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেছে। তাহলে বাকি 500 টাকা এখানে বাট্টা দেওয়া হয়েছে। আমরা পেয়েছি 9,500 টাকা এবং বাট্টা প্রদান করা হয়েছে 500 টাকা। সাধারণত আমরা 3 ঘরা নগদান বইয়ের মধ্যে বাট্টার অংশটা নিয়ে আসি, অর্থাৎ কত টাকা বাট্টা প্রদান করছি, কত টাকা বাট্টা পাচ্ছি, এই বিষয়টা চলে আসে 3 ঘরা নগদান বইতে। তাই এটার অ্যান্সার হবে 3 ঘরা নগদান বই। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অষ্টম অধ্যায়ের অনুশীলনীর কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই ক্লিয়ার হতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।